ধরেন আপনি খুবই ছাপোষা একজন মানুষ, দিন আনি দিন খাই অবস্থা আপনার, নুন আনতে পান্তা ফুরায় আপনার। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠলে নিজের জন্য ২ নলা ভাতের ব্যবস্থা করতে পারবেন কিনা আপনি ঠিক শিওর নন। এরকম অবস্থার মধ্যেও আপনার মনের মধ্যে স্বপ্ন অনেক বেশি। আপনি চান আপনি একদিন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় নায়ক হবেন, সাকিব খানকে টেক্কা দিবেন। সো এমন অবস্থায় একটা মুভি প্রডিউসারের সঙ্গে আপনার পরিচয় হয়েছে। সে আইসা বলছে যে ভাই মাশাল্লাহ, আপনার চেহারা ছবিতে অনেক সুন্দর, আপনি যে কেন এখনো সিনেমার নায়ক হন নাই আমি ঠিক জানি না, কিন্তু আমি আসছি, আমি আইসা আপনাকে সড়ক সে উঠাকার স্টার বানা দুঙ্গা, আমি আপনাকে নায়ক বানাই দিব, আমি আপনাকে পরবর্তী সাকিব খান বানাই দিব। এটা শুনে আপনার মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আপনার কাছে মনে হয়েছে যে না, আমি যদি সাকিব খানের মতো নায়ক হই তাহলে অফকোর্স আমার যেই দিন আনি দিন খাই অবস্থা, এরকম অবস্থা থাকবে না, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। কিন্তু ওই যে প্রডিউসার আইসা আপনাকে এত বড় স্বপ্ন দেখা গেল, তার কাছে মনে হয়েছে যে না, আসলে তার পক্ষে ওই সামর্থ্য নাই, আপনাকে দ্বিতীয় সাকিব খান বানানোর সামর্থ্য তার নাই। সে কয়েকদিন পরে এসে আপনাকে বললো যে দেখেন ভাই, আমি তো অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমি করতে পারলাম না, আপনাকে সাকিব খান বানাইতে পারলাম না। তবে একটা জিনিস আমি ব্যবস্থা করছি, আপনি এখন থেকে ইউটিউবের নাটকের রেগুলার ফেস হবেন। অর্থাৎ ইউটিউবে যেসব বাংলা নাটকগুলো দেখা যায় সে সকল নাটকের মেইন হিরোর ক্যারেক্টার এখন থেকে আপনি পাওয়া শুরু করবেন। প্রতি মাসে মাসে ২টা ৩টা নাটক আপনি করবেন এবং সেগুলা ইউটিউবে দেখানো হবে। দেখেন আপনার এক্সিস্টিং যে অবস্থা সেখান থেকে কিন্তু এই সেটেলমেন্টটা বেশ ভালোই বলা যায়। যেখানে আপনি পরবর্তী দিনে খাইতে পারবেন কিনা সেটা নিয়ে টেনশনে থাকতেন, এখন আপনি মোটামুটি নিশ্চিত যে না, এখন আমি অন্তত সিনেমার নায়ক না হইতে পারি, নাটকের নায়ক আমি হচ্ছি। অর্থাৎ আমার এক্সিস্টিং অবস্থা থেকে এটা বেটার। কিন্তু ওই যে আপনাকে সাকিব খান হওয়ার স্বপ্ন যে দেখাই দিয়ে গেছিল, সেই তুলনায় এটা আবার অনেক কম অর্জন। আপনি স্বপ্ন দেখছিলেন যে আপনি দ্বিতীয় সাকিব খান হবেন, আপনি স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশের যে কোনো ডিরেক্টর, এই সাবকন্টিনেন্টের যে কোনো ডিরেক্টর, এমনকি বিশ্বের, আমেরিকার, কানাডার, ইউরোপের যে কোনো ডিরেক্টর এসে আপনার সাথে কাজ করবে। সেই স্বপ্নটা অনেক বড় ধাক্কা খেলো। সো বাংলাদেশের অবস্থা এখন অনেকটা এরকম হয়েছে, বাংলাদেশের ফুটবলের অবস্থা অনেকটা এরকম হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সমর্থকদের সাথে একরকম চিনিমিনি খেললো কিভাবে, তারা আমাদেরকে স্বপ্ন দেখাইলো যে না ভাই, তোমরা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোচ পাবা, তোমরা বার্ন স্টর্কের মতো কোচ পাবা, তোমরা ক্রিস কোলম্যানের মতো কোচ পাবা, তোমাদের সেই সামর্থ্য রয়েছে, তোমরা রোসারিও মিকেলের মতো কোচ পাবা, তোমাদের সেই সামর্থ্য রয়েছে। এই স্বপ্ন দেখাইতে 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 আমাদের দেখার চোখটাকে বড় বানাই দিছিল। বাফুফের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন মিডিয়াতে গিয়ে এই সংক্রান্ত অনেক ফুটেজ তারা খাইছে। খাওয়ার পরে আস্তে আস্তে যখন কাজ করার সময় আসছে তখন তাদের মনে হয়েছে যে না, ওই রকম হাই প্রোফাইলের কোচ তাদের পক্ষে নিয়োগ দেওয়া সম্ভব না, সেটা যে কারণেই হোক না কেন, টাকা পয়সা হোক, লজিস্টিক্যাল হোক, কালচারাল হোক, অত বড় লেভেলের কোচ তারা নিয়োগ দিতে পারবে না। সো নিয়োগ দিতে যেহেতু পারবে না, তাই তারা এমন একজন কোচকে নিয়ে এসেছে যারা কিনা এক্সিস্টিং কোচের লেভেল থেকে বেশ ভালো, বাট ওই যে লেভেলের স্বপ্ন আমাদেরকে দেখাইছিল সেই লেভেলের সমান না। বলছি টমাস ডুলির কথা, বাংলাদেশের নতুন কোচ হয়েছেন ফুটবল টিমের। সো গত ২ মাস ধরে বাফুফে যে আমাদেরকে বার্ন স্টর্ক, ক্রিস কোলম্যান, রোজারিও মিকেলের স্বপ্ন দেখাইলো, সেই স্বপ্নর থেকে এই অর্জনটার মধ্যে বেশ ভালো একটা ফারাক রয়েছে। আবার আমরা যদি আমাদের এক্সিস্টিং অবস্থা চিন্তা করি, বাংলাদেশের ফুটবল ইতিহাসে যারা যারা আমাদেরকে কোচিং করাতে এসেছেন, এই হ্যাভিয়ার ক্যাবরেরার মতো বহুরূপী লোকজন যে এসেছিলেন, সেই তুলনায় আবার আমি অন্তত বলবো যে টমাস ডুলি বেশ ভালো কোচ। তার ব্যাকগ্রাউন্ডও সেরকম হাই প্রোফাইলের, অ্যাটলিস্ট তার এশিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং এশিয়ান ফুটবলে তার নোটেবল কিছু সাকসেসও রয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে টমাস ডুলি ইজ এ ভেরি গুড কোচ। বাট ওই যে আমরা যে সাকিব খানের স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটা স্পর্শ করা হলো না আমাদের এখনই। অথচ আমরা এক্সপেক্ট করেছিলাম যে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যেরকম পরিবর্তন এসেছিল, ফুটবলেও সেরকম অনেক পরিবর্তন আসবে, কিন্তু যেই লেভেলের পরিবর্তন আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম এখনই আসলো না আর কি। এখন অবস্থাটা যেরকম হয়েছে, ধরেন আমাদের যদি প্রথম থেকে ওই স্বপ্নটা না দেখাইতো যে তুমি সেকেন্ড সাকিব খান হইতে পারবা, তাহলে কিন্তু আমাদের সবার কাছে টমাস ডুলিকে অনেক ভালো কোচ বলে মনে হতো, আমরা খুবই ভালোভাবে তাকে রিসেপশন দিতে পারতাম, আমাদের সবার মনেই তাকে নিয়ে একটা পজিটিভ ধারণা থাকতো। কিন্তু এই যে বাফুফে বার্ন স্টর্ক, ক্রিস কোলম্যান, রোসারিও মিকেলের স্বপ্ন দেখিয়ে যে টমাস ডুলিকে নিয়োগ করলো, এই কারণে আমাদের অনেকের মনে অনেক কষ্ট আছে, অনেক ক্ষোভ আছে, অনেক রাগ আছে। সো এটা জাস্টিফায়েবল। ডুলির পরিচিতি অবশ্য আন্তর্জাতিক মানের। খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে ৮১টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১টি ম্যাচ খেলেছেন, একটু আগে যেটা বললাম, এবং গোল করেছেন ৭টা।
94 বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্র দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 98 ওয়ার্ল্ড কাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্লাব ফুটবলে খেলেছেন বুন্দেসলিগায়, বায়ার লেভারকুসেন, শালকে 04 ও কাইজার স্লটার্নের মতো বড় বড় ক্লাবে তাকে খেলতে দেখা গেছে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতে। শালকের হয়ে জিতেছেন ইউএফা কাপ, যেটা কয়েকদিন আগেই অ্যাস্টন ভিলা জিতল, এবং কাইজার স্লটার্নের হয়ে জিতেছেন বুন্দেসলিগা। খুবই কমেন্ডেবল একটা সিভি আমরা দেখতে পাচ্ছি। কোচ হিসাবেও তার এক্সপিরিয়েন্স কিন্তু ফেলে দেওয়ার নয়। যুক্তরাষ্ট্র জাতীয় দলে ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী কোচ ছিলেন। ফিলিপাইন জাতীয় দলকে কোচিংও করিয়েছেন। ভিয়েতনামের ক্লাব ফুটবলেও কাজ করেছেন স্পোর্টিং ডিরেক্টর হিসাবে। সর্বশেষ ছিলেন গায়ানা জাতীয় দলের দায়িত্বে। ফিলিপাইনের কোচ হিসাবে দলটিকে প্রথমবারের মতো তুলেছেন এশিয়ান কাপে। সো দেখেন, কোচ হিসাবে তার যেসব অর্জন, বাংলাদেশের কয়টা কোচের এরকম অর্জন ছিল, বা বাংলাদেশে এসে কয়জন কোচ বাংলাদেশের ফুটবলকে এই উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন, সেটা নিয়ে কিন্তু চাইলেই প্রশ্ন করাই যেতে পারে। সো আমরা সেদিক থেকে অন্তত আশাবাদী হতে পারি যে টমাস ডুলি, ক্রিস কোলম্যান বা বার্ন স্টর্কের মতো কোচ না হলেও অ্যাটলিস্ট ভিয়েতনামের হয়ে তার যে সকল অর্জন, ফিলিপাইন্সের হয়ে তার যে সকল অর্জন, সে সকল অর্জনের একটা স্পর্শ বাংলাদেশের ফুটবলও পাবে। আর সেটাও যদি বাংলাদেশের ফুটবল পায়, তাহলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে বাংলাদেশের ফুটবলেরই লাভ, আমাদের মতো বাংলাদেশের সাপোর্টারদেরই লাভ। কিন্তু কষ্টের জায়গাটা আসলে সেটা না। কষ্টের জায়গাটা হলো গিয়ে যে বাফুফে আমাদের সাথে গত 2 মাস ধরে ছিনিমিনি খেললো। কেন খেললো? দরকার তো ছিল না, তাই না? তারা শুরুতেই বলে দিতে পারতো যে না ভাই, আমাদের বাজেট নাই, এরকম সিচুয়েশন, টাকা পয়সা আমরা দিতে পারবো না, এত বেশি এজেন্ট ফি দিতে পারবো না। অ্যাপারেন্টলি এজেন্ট ফি নিয়ে ক্রিস কোলম্যান বা রোজারিও মিকেলের সঙ্গে খুব সম্ভবত লেগেছিল বাফুফের, যে অত টাকা তারা দিতে চায়নি। তারা যেই লেভেলের বেতন চাচ্ছিল, সেই লেভেলের বেতন নাকি বাংলাদেশের দেওয়ার সামর্থ্য নাই। ভাই, বাংলাদেশের প্রত্যেক বছর যে বাজেট হয়, সেই বাজেটে বাংলাদেশের স্পোর্টস মিনিস্ট্রি মোটামুটি 2300-2400 কোটি টাকা কিন্তু পায়, ইফ আই এম নট রং, আমি ভুলও হইতে পারি। সো এই টাকার মধ্যে আসলে 5-6 কোটি টাকা দিয়ে আন্তর্জাতিক মানের কোচ বের করাটা খুব বেশি কি কষ্টকর, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না। দেখেন, ক্রিস কোলম্যান যে বেতন চেয়েছিল, সেই বেতনটাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি এবং 12 মাসের যদি একটা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু মোটামুটি এরকম 5-5.5 কোটি টাকার মতোই হওয়ার কথা, সব কিছু মিলিয়ে। সো বাংলাদেশের ফুটবল নিয়ে আপনি এত বড় বড় কথা বলেন, আপনি এই যে প্রতিদিন মিডিয়াতে এসে ফুটেজ খান, আপনার কোট নিয়ে প্রত্যেকটা মিডিয়াতে নিউজ হয়, ফেসবুকে ফটো কার্ড হয়, টেলিভিশন চ্যানেলগুলো তাদের ফেসবুক পেজে রিল বানায়। সো আপনি এত ফুটেজ খায় আপনার কি লাভ হইলো যদি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি আপনার জাতীয় দলের জন্য 6 কোটি টাকা এক্সট্রা বাজেট যদি আপনি সরকারের কাছ থেকে নাই আনতে পারেন? মন্ত্রণালয় কিন্তু বাফুফেকে এই অফারটাও দিয়েছিল যে তোমরা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোচ নিয়ে আসো, আমরা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে এক্সট্রা টাকা দিব। কিন্তু বাফুফের সভাপতি সেই জিনিসটা নেননি, সেই বাড়তি টাকাটা উনি নেননি। স্বাভাবিকভাবেই তার কাছে হয়তো বা মনে হয়েছে যে আমি যদি মন্ত্রণালয়ের কাছ থেকে এক্সট্রা টাকা চাই, তাহলে আমার কর্তৃত্বের উপরে হস্তক্ষেপ আসতে পারে। সেই হস্তক্ষেপটা খুব সম্ভবত তিনি চাননি, যে কারণে ক্রিস কোলম্যান বা রোজারিও মিকেলের মতো কোচ আমরা নিয়োগ দিতে হয়তো পারতাম, কিন্তু পারছি না, এবং কষ্টের জায়গাটা সেখানেই। টমাস জুলি গায়ানার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন সর্বশেষ, সেখান থেকে উনি 10 থেকে 11 দিন আগেই কিন্তু ইস্তফা দিয়েছেন। তার মানে অফকোর্স তাকে অনেক আগে থেকেই জানিয়ে রাখা হয়েছিল যে তুমি বাংলাদেশের জাতীয় দলের কোচ হচ্ছ, তোমার বেতন এত % বাড়ানো হচ্ছে। সো টমাস ডুলি সবকিছু জেনে বুঝেই কিন্তু চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের দায়িত্বে এসেছিলেন। কিন্তু আপনি গত 10-15 দিনে বাংলাদেশের মিডিয়াতে কি কি সব নিউজ এসেছে একটু দেখেন। আমাদেরকে সমানে স্বপ্ন দেখানো হয়েছে যে না, বার্ন স্টর্ক আসছেন, না ক্রিস কোলম্যান আসছেন, তাকে এত টাকা দেওয়া হচ্ছে, না আমরা তাকে এত টাকা দিতে পারবো না, তার সাথে আমরা খুব বেশি নেগোসিয়েশন করছি। অর্থাৎ কি, আপনার চোখের সামনে এমন একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করা হইলো যে খুব করে তারা চাচ্ছে কিন্তু পারতেছে না। অ্যাকচুয়ালি তারা চাচ্ছিল? প্রশ্ন কিন্তু রাখাই যায়। সো বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা, আমরা যেটা বলতে পছন্দ করি, সেটা হলো সিন্ডিকেট। সো আশা করি টমাস ডুলি বাংলাদেশের কোচ হয়ে আসার পরে সিন্ডিকেটের এই সমস্যাটা তিনি উৎপাটন করতে সক্ষম হবেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে এখন যেহেতু আরও ভালো লেভেলের কোচ অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমার কাছে মনে হয় যে আপাতত টমাস ডুলিকে সময় দেওয়া উচিত। আমরা ফার্স্টে কয়েকটা ম্যাচ দেখি সে কি খেলায়, সে কি ওই হ্যাভিয়ার ক্যাব্রেরার মতোই কি প্রতি ম্যাচে ম্যাচে ভুল করছে কিনা, সেই হ্যাভিয়ার ক্যাব্রেরার মতোই ইনফ্লুয়েন্সড হয়ে সেই একই ধরনের সুপার উস্তমদেরকে দলে ডাকছে কিনা। যদি দেখি যে ডাকছে, তাহলে অফকোর্স আমরা অনেক বেশি হতাশ হব, এবং তখনই হয়তো বা আমরা তার এগেনস্টে যেতে পারি। কিন্তু আমরা যদি দেখি যে না, অ্যাকচুয়ালি টমাস ডুলি বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চাচ্ছেন, যারা অ্যাকচুয়ালি ভালো খেলেন তাদেরকে বারবার একাদশে ডাকছেন, তাহলে আমার মনে হয় না যে তাকে নিয়ে শুরু থেকেই আমরা পেসিমিস্ট হতে পারি। তাকে একটু সুযোগ দিই না, দেখি কি হয়। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এই কোচ সম্বন্ধে আপনি কি ভাবছেন এবং আপনার আশার মাত্রাটা কতটুকু। লেটস হ্যাভ এ ডিসকাশন।